প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত বছরের ৮ই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করার পরে তিনি যে উপদেষ্টা পরিষদটি গঠন করেছিলেন, যেখানে এনজিও সেক্টর, তার নিজস্ব পরিচিত মানুষজন এবং বেশ কিছু অবসরপ্রাপ্ত মানুষকে উপদেষ্টা পরিষদে তিনি নিয়োগ দিয়েছিলেন, এবং তা নিয়ে কিন্তু শুরু থেকেই একটা সমালোচনা ছিল। আজ অবধি প্রায় ১০ মাস হতে চলল। এর মধ্যে একজন তরুণ উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে পদত্যাগ করেছেন। একজন প্রবীণ উপদেষ্টা হাসান আরিফ, তিনি মারা গেছেন। এছাড়া বাকিরা রয়ে গেছেন। এর মধ্যে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের রদবদল হয়েছে। কিন্তু এখন একটা গুঞ্জন উঠেছে এবং আমার সূত্র নিশ্চিত করেছে যে খুব তাড়াতাড়ি উপদেষ্টা আহ, পরিষদে বেশ কিছু অদল বদল হবে। ৩ জন উপদেষ্টা তাদের পারফরমেন্সের কারণে বাদ যাবেন। তার মধ্যে প্রথমেই রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন। তার কিছু সহজ সরল স্বীকারোক্তি, বিশেষ করে করিডোর নিয়ে তার কথা, এগুলো সরকারকে বেশ নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। তো তিনিও খুব একটা স্বস্তি বোধ করছেন না, কারণ ডক্টর ইউনূস যেভাবে দেশ বিরোধী একটা পররাষ্ট্র নীতি নিয়ে চলছেন, সেটা একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তহিদ হোসেন মেনে নিতে পারছে না। সুতরাং এই ডক্টর ইউনূসের সাথে তহিদ হোসেনের প্রায় নানান ইস্যুতে, পররাষ্ট্র বিষয়ক ইস্যুতে মত পার্থক্য দেখা দিচ্ছে। তাই আহ, তিনিও অনেকটা নিষ্প্রভ হয়ে গেছেন এবং তাকে সরিয়ে দেওয়া হবে। এছাড়াও বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির, শেখ বশির, তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। তার পারফরমেন্স খুব একটা আহ, ভালো না, এবং তিনি সিন্ডিকেট তেমন ভাঙতে পারেননি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেননি। তার রাজনৈতিক অবস্থান নিয়েও শুরু থেকে বিতর্ক ছিল, কারণ তিনি আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত, এবং তিনি আওয়ামী লীগার হিসেবে কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র যেটা হলো, সেখানে তিনি একটা মার্ডার কেসেরও আসামি। তো এরকম একটা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও কি করে তিনি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ঢোকেন, সেটা নিয়ে প্রথম থেকেই কথা ছিল। কিন্তু তারপর তার পারফরমেন্সের দিক দিয়েও তিনি যেহেতু খুব ভালো করেননি, সুতরাং তাকেও বাদ দেওয়ার তালিকায় রাখা হয়েছে। তবে তিনি এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবারে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব আছে। তো সেই দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স করেই তিনি চলেন। আরেকজন উপদেষ্টা বাদ যাওয়ার কথা শোনা যাচ্ছে, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, কিন্তু এই মুহূর্তে বাজেট নিয়ে কাজ করার কারণে তাকে হয়তো এই মুহূর্তেই সরিয়ে না দেওয়া হতে পারে। কিন্তু তার বিরুদ্ধে অনেকটা বিশ্বাস ভঙ্গের গোপন অভিযোগ আছে, যে বলা হয় যে তিনি বিএনপির সমর্থক, এবং সেই সমর্থনটা অনেক সময় ডক্টর ইউনূসের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। তো এই ৩ জনকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। এছাড়া আরো ৩ জন উপদেষ্টা স্বেচ্ছায় সরে যেতে চাচ্ছেন। তার মধ্যে একজন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। বিধান রঞ্জন রায় মোটামুটি আর মানে তিনি তার জবটা এনজয় করছেন না, এবং তিনি, আমি যতদূর জানি, তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, এবং তাকে মানুষ পছন্দ করে। তো এই যে উপদেষ্টা পরিষদ বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটছে, বিধান রঞ্জন রায়ের মতো মানুষের পক্ষে এগুলো মেনে নেওয়া, আমি যতটুকু চিনি, আমার মনে হয় যে খুব একটা সুইটেবল কিছু না। সো হি ইজ হি ইজ জাস্ট প্ল্যানিং টু গিভ আপ। হ্যাঁ, এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, তিনিও আর এই উপদেষ্টা পরিষদে থাকতে চাচ্ছে না। তিনি তা বারবার বলেছেন যে হি ওয়ান্টস টু রিজাইন। আরেকটা বিস্ময়কর বিষয় হলো যে আমাদের এই যে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শি অলসো ওয়ান্টস টু রিজাইন। তিনি তার তিনি এই যে ওভারঅল শি ইজ নট স্যাটিসফাইড। তো আজকের এই ভিডিও শেষে একটা বোনাস ক্লিপ আছে, প্লিজ দেখবেন, ভেরি এন্টারটেইনিং। তো এই উপদেষ্টা পরিষদের এই রদবদল যে কোনো সময় হতে পারে, যেহেতু অর্থ উপদেষ্টাকে পরিবর্তনের একটা প্ল্যান আছে, সেহেতু হয়তো বাজেটের সাথে সমন্বয় করে এই পরিবর্তনটা আসতে পারে। এর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আছে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে, যে সেখানে কিন্তু আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তার বাহিনীর লড়াই তীব্রতর হচ্ছে। এবং আমি আপনাদের আগেই বলেছি যে সিঙ্গাপুরে যা সাংগ্রিলা ডায়ালগ হচ্ছে, যেখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি নিয়ে আমেরিকার আগ্রহটা বেশ পরিলক্ষিত, এবং আমেরিকা
চাচ্ছে বঙ্গোপসাগরে তাদের অবস্থানটা নিশ্চিত করতে, এবং এই ইন্দো প্যাসিফিক রিজনে ভারত এবং চায়নার যে অবস্থান সেটাকে তারা কাউন্টার দিতে যাচ্ছে, এবং এই কারণে তারা এই আরাকান আর্মিকে সাপোর্ট করছে, এবং অ্যাট এনি কস্ট তারা রাখাইন স্টেটের দখল নিতে চায়। তারা যদি এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র করতে পারে, তাহলে সেই রাষ্ট্রের সাথে তাদের লেনদেন হবে, এবং তাদের মধ্য দিয়ে তারা কিন্তু খুব সহজে এই বঙ্গোপসাগরে তাদের একটা অবস্থান নিশ্চিত করতে পারবে। এবং অ্যালার্মিং নিউজ যেটা হলো যে তুরস্ক থেকে আরাকান আর্মির জন্য অস্ত্র কেনা হচ্ছে, এবং এই অস্ত্র কিনে দিচ্ছে, টাকা দিচ্ছে আমেরিকা। সেই অস্ত্র আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে সেটা আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হচ্ছে, এবং এই প্রক্রিয়ায় মিডিয়েট করছে ডক্টর ইউনূস, আমেরিকার পাপেট ডক্টর ইউনূস। এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে খুব সাম্প্রতিক সময়ে আমাদের উপদেষ্টা এবং বেশ কয়েকজন উল্লেখযোগ্য সরকারি কর্মকর্তা এবং ইউনূসের পক্ষের লোকজন তারা তুরস্কে গিয়েছে। আমাদের যে বোতল উপদেষ্টা তিনি তুরস্কে গিয়েছেন, তারপরে একটা পত্রিকার সম্পাদক, আবার আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, এরা সম্প্রতি সব তুরস্কে গিয়েছে। এদের মধ্যে একজন আবার তুরস্কের খুব আহ, গোপন একটা অস্ত্র তৈরির কারখানাও ভিজিট করে এসেছে। তো প্ল্যান হলো যে তুরস্কের থেকে অস্ত্র আসবে আরাকান আর্মির জন্য, অস্ত্র এবং ড্রোন, এবং আরো প্ল্যান করা হচ্ছে যে বাংলাদেশে টার্কিশ অস্ত্র কারখানা তৈরি করা যায় কিনা, এই বিনিয়োগ আনা যায় কিনা, এটা এটা নিয়ে একটা কথা হচ্ছে। এবং আপনারা এর আগে শুনেছিলেন যে পাকিস্তানি জাহাজে করে বাংলাদেশে কিছু পণ্য এসেছিল, যেগুলো উইদাউট চেক তারা দেশের ভেতরে ঢুকেছে, এবং এখন শোনা যাচ্ছে সেগুলো আসলে তুরস্কের অস্ত্র ছিল, এবং সেই অস্ত্রগুলো বেসিক্যালি আরাকান আর্মির জন্য ছিল। সুতরাং করিডোর দেব না বলে আমাদের সেনাবাহিনী যতই দৃঢ়তা শো করুক, দৃশ্যমান দেওয়াল তৈরির কাজ বা দৃশ্যমান কিছু কাজ বন্ধ হয়ে যাওয়া, বা একটা এই যে পানশালা বন্ধ হয়ে যাওয়া, এগুলো বাস সত্যি, কিন্তু আহ, যে করিডোরের মাধ্যমে যে কাজটা হওয়ার কথা, আরাকান আর্মিকে সাপোর্ট করা, অস্ত্র সরবরাহ করা, এবং তাদের দিয়ে আহ, মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা, এই কাজগুলো চলছে, এবং যে কোনো সময় চাইতে আমেরিকা এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো এটা একটা খবর। আর তৃতীয় যে খবরটা, যেটা আসলে খুব মানে হৃদয় বিদারক, এবং আজকাল আমি একটা স্টেটমেন্ট দেখলাম ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের। স্টেটমেন্টটা দেখে আমার মনে হলো এই মাহফুজ আনাম, এই প্রথম আলোর মতিউর রহমান, এরা কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র, এবং আজকে যে বাংলাদেশের এই যে জঙ্গিবাদের উত্থান, অর্থনীতির অব মানে অবনতি, এবং সামগ্রিকভাবে বাংলাদেশটা যে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে এসেছে, এই সামগ্রিক বিষয়ের জন্য কিন্তু এই দুইটা লোক দায়ী। তাদের দায় অস্বীকার করা যাবে না, এই মাহফুজ আনাম এবং মতিউর রহমান। কিন্তু এরাই আবার মাঝে মাঝে সুশীলগিরি করে, যেমন এখন বলছে যে ছাত্ররা এখন লেখাপড়া করে না, ছাত্রদের কেউ ফিরে যেতে বলছে না। কিন্তু ছাত্ররা কেন ফিরে যাবে? যে নিষিদ্ধ জিনিসের স্বাদ তারা পেয়েছে, পড়াশোনা করে কি হবে? এই মব কালচার, এই মব বাহিনী, অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হওয়া, কেউ কেউ শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এই যে একটা কালচার তৈরি করে দিল, এবং একটা প্রজন্মকে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল, এর জন্য একদিন না একদিন তো তাদের আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কিন্তু সেই যে কবে তারা আসামির কাঠগড়ায় দাঁড়াবে, তার চেয়েও জরুরি হলো যে আমরা বাংলাদেশের একটা প্রজন্মকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখছি। যে প্রজন্মটার কথা ছিল বই পড়বে, তারা জ্ঞানের চর্চা করবে, তারা বাংলাদেশকে বিশ্বের মুখে আরো উজ্জ্বল করবে, সেই প্রজন্মের একটা অংশ আজ আর লেখাপড়ায় আগ্রহী নয়। তারা ক্লাসে ফিরে যাচ্ছে না, তারা শিক্ষককে অপমান করছে, তারা চাঁদাবাজি করছে, তারা সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই যে সন্ত্রাসের সংস্কৃতি, এই যে জঙ্গিবাদের যে উত্থান, এবং এই যে শিক্ষার প্রতি অনীহা, শিক্ষকের প্রতি আহ, মানে শিক্ষককে অপমান করা, এই যে একটা জেনারেশন ডক্টর ইউনূস করে গেল, এই যে বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল, এই বিষয়টা নিয়ে এখন কিন্তু কথা উঠছে, এবং মানুষের মধ্যে ক্ষোভ প্রবল হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। এবার আমি আপনাদের সেই বোনাস
ক্লিপটা দেখাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি। হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা এই উল্টা পাল্টা বকতেছে, মনে হয় মানসিক রোগী হয়ে গেছে। এজন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না, ওনারে পাবনায় পাঠানো দরকার। এই জন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার, অন্তত 15-20 দিন রাখে। ওই বড় বড় ইনজেকশন আছে, কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে।